পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটের জয় বাংলাদেশের। এমন এক দারুণ জয়ের খবর দিয়ে শুরু করছি বিডি আর্কাইভের নিয়মিত আয়োজন স্পোর্টস ফ্ল্যাশ। দর্শক স্বাগতম। বাংলাদেশের জয়ের খবরের সঙ্গে থাকছে দেশ বিদেশের খেলাধুলার আলোচিত বিভিন্ন খবর। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয়, আবার সেটা কিনা পাকিস্তানের মাটিতেই। কে কবে ভাবতে পেরেছিল এমনটা? গণ অভ্যুত্থানের পর নতুন এক বোর্ড, তারই অধীনে নতুন এক ক্রিকেট দলকে দেখল বাংলাদেশের 18 কোটি মানুষ। রাওয়ালপিন্ডি টেস্টের আগে যদি আপনাকে বলা হতো এই টেস্ট 10 উইকেটে জিতবে বাংলাদেশ, আপনি কি সেটা বিশ্বাস করতেন? পরিসংখ্যান ঘেটে যখন দেখতেন পাকিস্তানের বিপক্ষে অতীতে টেস্ট জেতার রেকর্ড নেই, ইতিহাসে নেই পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে কোনো জয়ের, তখন নিশ্চয়ই কথাটাকে আপনি উড়িয়েই দিতেন। ঠিক এভাবেই নাজমুল হোসেন শান্ত যখন টেস্টের শুরুতে বলেছিলেন ম্যাচটা তারা জিততে চান, তখন অনেকেই হয়তো কথার কথা ভেবে সেটা উড়িয়ে দিয়েছেন। ভেবেছেন সব অধিনায়কই তো ম্যাচ জিততে চান, এ আর এমন কি। কিন্তু ম্যাচটা শেষ হওয়ার পর যখন শান্তর কথা ফলে গেল, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতল 10 উইকেটের বিশাল ব্যবধানে, বিস্ময়ের ঘোর অনেকের কাটেনি হয়তো। মাটিতে বাংলাদেশ এতটা দাপুটে ভাবে একটা টেস্ট জিতবে, কে কবে ভাবতে পেরেছিল আসলে? রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেও কিন্তু বোঝা যায়নি বাংলাদেশ এভাবে টেস্ট জিতবে। একদিন আগেও যে উইকেট উদার হাতে রান বিলিয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের, এক রাতের ব্যবধানে সেই উইকেট বিমাতা সুলভ আচরণ করবে খোদ পাকিস্তানিদের সঙ্গে, সেটা কে বুঝতে পেরেছিল? স্বাগতিকদের হাতে ছিল 9 উইকেট, বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিল মাত্র 94 রান। মাত্র 1.5 সেশনে পাকিস্তান অল আউট হয়ে গেল 146 রানে। বাংলাদেশকে টার্গেট দিল মাত্র 30 রান। মাত্র 39 বল খেলে এই রান তুলে দুই ওপেনার সাদমান আর জাকির টাইগারদের এনে দিলেন ঐতিহাসিক এক জয়। ঐতিহাসিক এই টেস্ট জয়ের কৃতিত্বের বড় অংশ পাবেন বাংলাদেশের বোলার। উইকেট তুলে নেওয়ার কাজটা শুরু করেছিলেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। এরপর বাকি কাজটা সারলেন দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ। খুনের মামলা নিয়ে 3 উইকেট নিলেন সাকিব, আর 4 উইকেট শিকারে নতুন বাংলাদেশের জন্য নতুন এক খুশির দিন এনে দিলেন মিরাজ। বন্যায় আক্রান্ত আর গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানো মানুষেরা হয়তো কিছুটা হলেও সুখ খুঁজে পাবেন বাংলাদেশের এই জয়ে। পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটের জয়ে ম্যাচ সেরা মুশফিকুর রহিম, সঙ্গে পার্শ্বনায়ক অনেকেই। এই পার্শ্বনায়কদের তালিকায় আছে সাকিব আল হাসানের নামটাও। হত্যা মামলা মাথায় নিয়ে সাকিব নিয়েছেন গুরুত্বপূর্ণ 3 উইকেট। টেস্ট শেষ, এরপর কি আছে বাহাতি এই অলরাউন্ডারের ভাগ্যে? That was a brain fade moment for sure. কে বলবে তিনি এখন হত্যা মামলার আসামি? মাত্র একদিন আগেই সেই মামলায় তাকে ফিরে যেতে বলা হয়েছে দেশে ফিরলে হয়তো যেতে হতে পারে জেলেও। কিন্তু সাকিব আল হাসানকে দেখুন, এ নিয়ে যেন কোনো দুশ্চিন্তাই নেই। দিব্যি খেলে গেলেন পাকিস্তানের বিপক্ষে, তার মতো করে খেলে পেলেন উইকেট, করলেন বাঁধ ভাঙা উদযাপন। সাকিব অবশ্য বরাবরই এমন, কে কি বলেছেন গায়ে মাখেন না, শত সমালোচনা পাত্তাও দিতে চান না। নিজের ডোন্ট কেয়ার মানসিকতা নিয়ে চলেছেন, খেলেছেন খেয়াল খুশি মতো। দেশে যে তাকে নিয়ে এত হইচই, তার জবাবটা দিতে চাইলেন 1000 মাইল দূরে রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং কিংবা বোলিং কোনোটাতেই খুঁজে পাওয়া যায়নি সাকিবকে। টেনে টুনে যা এক উইকেট পেলেন তাতে খরচ করলেন 100। ব্যাটিংয়েও বাজে অবস্থা, নিজের উইকেট বিলিয়ে ফিরলেন মাত্র 15 রানে। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের ইঙ্গিত যেন পাওয়া গেল ব্যাট বলের দুর্দশায়। টেস্টের শেষ দিনে পুরনো চেহারায় ফিরলেন বাহাতি অলরাউন্ডার। তার ঘূর্ণিতে হাঁসফাঁস করলেন পাকিস্তানি ব্যাটাররা। আব্দুল্লাহ শফিক, সৌদ, শাকিলদের যেন জানাই ছিল না সাকিবের বোলিংয়ের জবাব। রাওয়ালপিন্ডি টেস্টের পর কি আছে সাকিবের ভাগ্যে, সেটা হয়তো দ্রুতই জানা যাবে। আর 3টে বছর সাকিব আল হাসান তখন প্র্যাকটিস করেন, মানে বাংলাদেশে প্র্যাকটিস না করে তিনি টেস্ট খেলেন।
মানে এরপরে যে সিরিজগুলো আছে সেই সময় কি সাকিব আল হাসান অ্যাভেলেবল থাকবে কিনা এটা কি মেক শিওর করা হবে ডিউরিং প্র্যাকটিস মানে প্র্যাকটিস সময় বাংলাদেশে। আপনাকে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে, এটা আমি আমার ডিরেক্টর সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে, আমি এই দিকটাকে বলেছি। সো এটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ, অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটা টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনার চিফ সিলেক্টর কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে হিজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না তাহলে কিন্তু এটা পলিসি ম্যাটার হইতো, তাহলে সেই দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না এসে বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো, কিন্তু যেহেতু ছিল না সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা এটা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখব। তবে যেভাবে রাঙালেন তাতে আসামি সাকিবকে নিয়ে কি অল্প হলেও হাহাকার করবেন না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা? দীর্ঘ ক্যারিয়ারে অনেক উত্থান পতন দেখেছেন সাকিব আল হাসান। প্রায় 2 দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাফল্য এসে পায়ে লুটিয়েছে, তার সঙ্গে পায়ে পায়ে এসেছে বিতর্ক আর সমালোচনা। ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন, কখনো দর্শক পিটিয়ে, কখনো উগ্র আচরণের জরিমানা আর নিষিদ্ধ হয়েছেন, কিন্তু কখনোই থামেননি সাকিব। তবে এবার তার নামের সঙ্গে যে অভিযোগ, বিতর্কের বরপুত্র সাকিব কিভাবে পার হবেন এই কঠিন সময়? এটাই যেন বাকি ছিল সাকিব আল হাসানের জীবনে। সফল ক্রিকেটার থেকে হয়েছিলেন রাজনীতিবিদ, সংসদ সদস্য। 1 বছর আগে জীবনটা ছিল তার সোনায় সোহাগা, কিন্তু কে জানতো সংসদ সদস্য হিসেবে বছর ঘোরার আগেই মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে তাকে। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার সাকিব আল হাসানের বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। সেখানে আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নায়ক ফেরদৌস সহ 165 জন আসামি। এই মামলায় সাকিব 28 নম্বর আসামি। শুধু মামলাই নয়, টেস্ট খেলা বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশও পাঠানো হয়েছে। সাকিব কি টেস্ট খেলবেন নাকি দেশে ফিরবেন তা নিয়ে নিশ্চুপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খেলোয়াড়ি জীবনে অসংখ্য বিতর্ক এসেছে সাকিবের। ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়া, শেয়ার বাজার কেলেঙ্কারি, দর্শক পেটানো থেকে শুরু করে সম্প্রতি পরকীয়ার অভিযোগ। ব্যাট আর বল দিয়ে সব অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলেও এবার তার নামের পাশে হত্যা মামলা। এই অভিযোগের কি কোনো জবাব জানা আছে সাকিব আল হাসানের? এদিকে সাকিব যখন কঠিন সময় পার করছেন, তখন আলোচনার কেন্দ্রে রয়েছেন তারই এক সময়ের প্রিয় বন্ধু তামিম ইকবাল। বিসিবির পরিচালক পদে বসার প্রস্তাবও আছে তার জন্য। দেশের বিভিন্ন ইস্যুতে সরব তিনি। সব মিলিয়ে তামিম পার করছেন মধুর এক সময়, ঠিক সাকিবের উল্টো। একটা সময় ছিল যখন গলায় গলায় বন্ধুত্ব ছিল সাকিব তামিমের, সেই বন্ধুত্ব হঠাৎ করে পাল্টে গেল শত্রুতায়। আমার জন্য দোয়া করবেন, আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যায় না সবাই। ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ। কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে। ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস প্রেমিকাকে ভেবে গান বেঁধেছিলেন ঠিক এভাবেই। তামিম ইকবালও এমন করে কত স্বপ্ন, কত ছবি এঁকেছিলেন শুধু একটি উপলক্ষকে ঘিরে, বিশ্বকাপ। তামিমের বহু স্বপ্নের সেই বিশ্বকাপে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ সবাই আছেন, শুধু নেই তামিম, যিনি এই বিশ্বকাপকে ঘিরে বুনেছিলেন স্বপ্নের বীজ। তার বিশ্বকাপে থাকা না থাকা নিয়ে হয়েছে অনেক নাটক, হয়েছে নানান আলোচনা সমালোচনা। সবকিছু ছাপিয়ে তার নামটা বিশ্বকাপ থেকে কাটা পড়ার পেছনে কলকাঠি নারাদের একজনকে মনে করা হয় তারই এক সময়ের অভিন্ন হৃদয় বন্ধু, সতীর্থ সাকিব আল হাসানকে। কি এমন হলো যে এক নিমেষে দুজনের গলায় গলায় দোস্তি ভেঙে গেল, আর সেটি ক্রমশই রূপ নিল শত্রুতার জোড়াবালিতে। সেটি আরো উস্কে দিয়েছেন সাকিব নিজেই। কোথায় তামিমের বিশ্বকাপে দলে না থাকা নিয়ে এক টুকরো সমবেদনা জানাবেন, উল্টো বিশ্বকাপের বিমানে ওঠার আগেই তামিমকে ঘিরে একরাশ ক্ষোভের বিষ বাষ্প ছড়িয়ে গেছেন তিনি। অথচ অতীতের পাতা কাটলে সবার অবিশ্বাসই লাগবে। দুজনের বন্ধুত্বটা সেই শিশু বয়সের অনূর্ধ্ব 15 দলের ক্যাম্পে। দুজনে ছিলেন উঠতি প্রতিভা, সেই প্রতিভাই একই মোহনায় মিলিয়ে দেয় দুজনকে।
এরপর অনন্ত 17 ও 19 দল হয়ে দুজন বন্ধুত্বের ডালপালা মেলতে থাকে জাতীয় দল পর্যন্ত। দুজনের অকৃত্রিম বন্ধুত্বের সেই স্রোত যে বইতে থাকতো 22 গজ ছাড়িয়ে মাঠের বাইরেও, কোথায় হারিয়ে গেল সেই অমর বন্ধুত্ব? মাঠে তারা দলের প্রয়োজনে এখনো কথা বলেন, সৌজন্যতার খাতিরে হাতে হাত মেলান, অসাধারণ জয় এলে কাঁধে কাঁধও মেলান, কিন্তু মাঠের বাইরে কেউ কারো ছায়াও নাকি মারান না। অবশ্যই এমন কিছুতে মাঠে তেমন কোনো সমস্যা তো হচ্ছে না, এই ভাবনায় দুই তারকার সম্পর্কের অবনতি বিষয়ক আলোচনায় শান্তিপূর্ণ জ্যোতিচিহ্ন পড়ে গিয়েছিল অনেক আগেই। তবে সেই জ্যোতিচিহ্ন উঠে গেল বিশ্বকাপের আগে। সাকিবের সাক্ষাৎকারেই স্পষ্ট তামিমের বাদ পড়ার পেছনে আছেন তিনি। অবশ্যই এতদিন প্রকাশ্যে দুজন এখনো কারো বিরুদ্ধাচার করেননি, কিন্তু বিশ্বকাপ থেকে তামিমের বাদ পড়ার পর ভেতরে ভেতরে দুজন যে আজ বহুদূরের বাসিন্দা সেটা আর লুকোছাপা রইল না। তামিম তার ভিডিও বার্তায় সাকিবকে কাঠগড়ায় না দাঁড় করালেও সাকিব তামিমকে কখনো বাচ্চার মতো আচরণ, কখনো বা টিমমেটই মনে করেন না বলে শুলে চড়িয়েছেন। তামিম অবশ্যই এখনো সেসবের প্রতিক্রিয়া জানাননি। বন্ধুর বলা এসব অপমানজনক কথায় আদৌ কি ছেড়ে দেবেন চট্টগ্রামের খান সাহেব? তামিম সাকিবের এই বেঁকে যাওয়ার শুরুটাও নাকি বহু বছর আগেই। শুরুতেই সেটা অভিমানের পর্যায়ে থাকলেও গত 2-3 বছরে অভিমানের পানি গড়িয়েছে তিক্ততায়। সেটি এমন পর্যায়ে পৌঁছেছে যে 2 বছরের বেশি সময় ধরে তারা একে অন্যের সঙ্গে কথাই বলেন না। এমনকি ড্রেসিং রুম, টিম হোটেল বা অন্য কোথাও সতীর্থদের আড্ডায় একজন থাকলে আরেকজন সেখানে জানি না। দুজনের বন্ধুত্বের এই আড়ি নিয়ে নানান গল্প বেঁধেছেন নিজেদের মতো করে। কেউ বলেন ব্যক্তিগত বিরোধ, কেউ টানেন পরিবারকে। আবার এও শোনা যায় দুজন দুজনকে ঘিরে যত অভিযোগ সবই ওই দলকেন্দ্রিক। শুধু তাই নয়, এমনও অভিযোগ আছে জাতীয় দলের হয়ে দুজন যে মাঝে মধ্যে এই সিরিজ ওই টুর্নামেন্ট থেকে আচমকা বিরতি নেন, সেসবের পেছনেও নাকি দুজনের ব্যক্তিগত দ্বন্দ্ব। একজনের অধীনে আরেকজন ইচ্ছে করে খারাপ খেলেন, এমনও আলোচনা হয়। সেজন্য বিসিবি একবার দুজনকে এক টেবিলে বসিয়ে ভালো করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই বৈঠকে একজন খুব আন্তরিক থাকলেও আরেকজন সেভাবে সাড়াই দেননি। শেষে যা হওয়ার তাই হয়েছে, দুজন আর দুজনের পৃথিবীতে ফিরে আসেননি। অনেকে এক্ষেত্রে সাকিবের অহমিকাকে বেশি টেনে আনেন। তারই কিছু রূপ দেখা গেল বিশ্বকাপের আগে। বিশ্বকাপ থেকে বাদ পড়ায় তামিম নিজের ফেসবুকে ভক্তদের জন্য একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেখানে এক প্রস্থ সাকিবের বিষাদাগার করেননি এই ড্যাশিং ওপেনার, কিন্তু সাকিব তার একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তামিমকে ঘিরে বিস্ফোরক কথাবার্তা বলে গেছেন, যা অনেক না জানা প্রশ্নের উত্তর। হয়তো সেই ভিডিওতেই সাকিব ঠুকে দিয়েছেন তামিম সাকিবের বন্ধুত্বের কফিনের শেষ পেরেক। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিদায়ের পর সংস্কারপন্থীরা এখন সংস্কার চাইছেন বিসিবিতে। তারা পরিবর্তন চান গ্রাউন্ডস কমিটিতেও। খোদ বিসিবির ভেতরে এই গ্রাউন্ডস কমিটি নিয়ে অভিযোগের কোনো অন্ত নেই, যেন এক মাফিয়া। ব্যাংকে ফিক্সড ডিপোজিট 1000 কোটি টাকা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। একবার জানিয়েছিলেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনি। তবে সত্যিকার অর্থে প্রচলিত ক্রিকেট সিস্টেমের ভেতরটা বড্ড অন্তঃসারশূন্য। এতটাই যে টাকার বস্তা নিয়ে বিদেশি ভালো মানের কোচদের পেছনে ছুটলেও কাজ হয় না। কেউ এই তলাবিহীন ঝুড়ির মতো ক্রিকেট ব্যবস্থার আশেপাশে ভিড়তে চায় না কিছুতেই। বাংলাদেশের সংস্কৃতি পশ্চিমাদের মতো নয়। মানসম্পন্ন বিদেশিদের না আসার পেছনে অনেকেই এমন অজুহাত টানেন, অথচ এমনকি রক্ষণশীল সংস্কৃতির সদা অস্থিতিশীল একটা দেশ পাকিস্তান কোচিংয়ের বাজারে যাকে চায় তাকেই পায়। গ্যারি কার্স্টেন কিংবা জেমস গিলস্পির মতো হাই প্রোফাইল, তাদের মতো সেরা বিদেশিদের বাংলাদেশ নিয়ে এত নাক সিটকানো, এত আতঙ্ক কেন? এমন প্রশ্নের একটা দুর্দান্ত উদাহরণ হতে পারেন টনি হ্যামিং, টাইগারদের সদ্য সাবেক পিচ কিউরেটর। গেল বছরের জুলাইতে 2 বছরের চুক্তি, অস্ট্রেলিয়ান উইকেট প্রস্তুতকারক, বাংলাদেশে আসতেই আলোড়ন। নানান সময়ে আইসিসি ইভেন্টের বহু প্রশংসায় ভেসে যাওয়া পিচ তৈরি হয়েছিল এই হেমিংয়ের হাতেই। এবার এখানেও বদলে যাবে দৃশ্যপট। স্পোর্টিং উইকেট পাওয়া যাবে, টাইগারদের বিশ্বমঞ্চে ভালো করার গ্রাউন্ডটা তার হাতেই তৈরি হবে। শুরুতে এমনই আশাবাদ, অথচ তর্ক সাপেক্ষে বিশ্বসেরা পিচ প্রস্তুতকারক বাংলাদেশে শেষ অবধি টিকতেই পারেননি। চুক্তির মেয়াদ 1 বছর বাকি থাকতেই নিজ দায়িত্বে ছেড়েছেন চাকরি। যাবার বেলায় এঁকে গেছেন বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থার ভয়াবহ অসঙ্গতির টুকরো ছবি। সত্যি বলতে আমি কর্মমুখী মানুষ, এখানে কাজ করতে এসেছি। তবে চায়ের কাপে চুমুক দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না। সত্যিই বিরক্ত লেগেছে। এখানে মাঠ ব্যবস্থাপনার পুরো ব্যবস্থায় গুরুতর সমস্যা আছে।
সিরিয়াস পরিবর্তন দরকার। সিস্টেম কতটা বিপর্যস্ত সেটা বোঝাতে হেমিং কোট অ্যান্ড আনকোট বলেছেন, বাংলাদেশের পিচ শ্রীলঙ্কান মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে। স্পষ্টতই তার অভিযোগের তীর প্রধান কিউরেটর গামিনী ডি সিলভার দিকে। যদিও এই শ্রীলঙ্কান বাংলাদেশ ক্রিকেটে সিন্ডিকেট বানিয়ে কাজ করছেন সেই আওয়াজ বারবারই তুলেছে গণমাধ্যম। এমনকি তামিম ইকবাল, মাশরাফি, সাকিব আল হাসানও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করেছেন সমালোচনা। এমনকি শ্রীলঙ্কান সিন্ডিকেটের বিপক্ষে প্রমাণ ছাড়া উঠেছে পিচ ফিক্সিং এর সন্দেহ। তবে গামিনীর চাকরি থেকে গেছে অক্ষত। উল্টো সমালোচনা করায় ক্রিকেটাররা গণমাধ্যম কর্মীর পড়েছেন নানাবিধ চাপে। কথিত আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপুনকে নিয়ে যে কোনো কথা বলা যায়, কিন্তু গ্রাউন্ডস সংক্রান্ত কোনো কথা বললেই বিপদ। গ্রাউন্ডস কমিটি নিজেই যেন বিসিবির ভেতরে আরেক বিসিবি। গ্রাউন্ডস কমিটির সভাপতি মাহবুব আনামি মাফিয়া চক্রের প্রধান হতে পারে, যাবার বেলায় এমন সংশয়ের কথাও সরাসরি ইন্টারভিউতে বলে গেছেন হেমিং। প্রসঙ্গত, রাজনীতির পরিবর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও ক্ষমতার পালাবদল হয়েছে। তবে যারা সব আমলেই প্রভাবশালীর ভূমিকায় অটুট, বিসিবির সেই বিরল ক্ষমতাশীলদের একজন ডিরেক্টর মাহবুব আনাম। তর্ক সাপেক্ষে পৃথিবীর সেরা পিচ কিউরেটরদের একজন মারপেচের সিস্টেম ছেড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে চাকরি নিয়েছেন। মজার ব্যাপার, তার প্রথম অ্যাসাইনমেন্টও খোদ বাংলাদেশের বিপক্ষে। 21শে আগস্ট থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান বাংলাদেশ 2 ম্যাচ টেস্ট সিরিজের 22 গজ তৈরি হচ্ছে তার হাতেই। পিসিবির তরফ থেকে জানা গেছে, আসছে বছরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হেমিং থাকবেন কিউরেটরের ভূমিকায়। বিশ্লেষকরা বলছেন, হেমিং এর বিদায় বাংলাদেশ ক্রিকেট ব্যবস্থাকে চপেটাঘাতের মতো। কোনো বিদেশি কোনো দেশের ক্রিকেট সিস্টেমের ভেতর চক্র আবিষ্কার করতে পেরেছেন এমন ইন্টারভিউ নজিরবিহীন। যে দেশে স্বাধীনভাবে একজন টপ লেভেল কিউরেটরই কাজ করতে পারেন না, সেখানে শীর্ষ বিদেশি কোচেরা কি করে টিকবেন? এমন বার্তাই নির্ঘাত পৌঁছে যাবে আন্তর্জাতিক ক্রিকেটের অলিতে গলিতে। সবাই ভালো কোচ আনতে পারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনতে পারে না নিজেদের দোষেই। ক্রিকেটকে বদলাতে বদলে ফেলতে হবে ক্রিকেট সিস্টেমকে, কিন্তু সেই বদল আপাত দৃষ্টিতে এভারেস্ট জয় করার চাইতেও কঠিন। টনি হেমিং এর মতো যারা বদলাতে আসবে তারা সারাংশে বলবে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এদিকে পর্তুগাল ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষমতা কতটা? এর উত্তর এক বাক্যে সবাই বলবে, মাঠের ভেতরে বা বাইরে দর্শকের ভালোবাসার জোরেই ব্যাপক ক্ষমতাধর রোনালদো। আর ভক্তদের এই ভালোবাসা পেতে তাকে অনেক দিন খেলতে হয়েছে সেরা খেলাটা। আর সেরা খেলাটা খেলতে তাকে থাকতে হয়েছে নিয়মের মাঝে। সেই নিয়মের একটি হলো দিনে 5 বার ঘুমানো। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। স্বপ্ন ছোঁয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই, তবে আধুনিক সময়ে লাগামহীন প্রতিযোগিতার বাজারে কেবলমাত্র হার্ড ওয়ার্ক আর যথেষ্ট নয়। কিভাবে পরিশ্রম করছেন সেই কৌশলটাই ব্যবধান করে দেয় বাকি আরো মেহনত করা মানুষগুলোর সাথে। এমনকি খুব ছোটখাটো ব্যাপারই দিন শেষে পারফরমেন্সের ময়দানে তৈরি করে ফেলতে পারে আকাশ পাতাল ফারাক। ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাই যদি ধরা হয়, তার যে সাফল্য এত বছর দেখেছে দুনিয়া, তার অন্যতম প্রধান কারণ ঘুমের একটা অদ্ভুত তরিকা। জানিয়েছেন রোনালদো নিজেই, সাধারণ মানুষ ঘুমায় 1 বার, ফুটবলের পর্তুগিজ প্রিন্স 5 বার। কিন্তু দিনে 5 বার কেন ঘুমায় পরিশ্রমী রোনালদো? একদিনে 5 বার ঘুমানো আদৌ কি সম্ভব? দিনে 5 বার ঘুমানোর রুটিনকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় প্যালিসেফিক স্লিপ। বিখ্যাত ঘুম বিশেষজ্ঞ নিক লিটলহ্যাল খেলাধুলার দুনিয়ায় অনেক অ্যাথলেটিককে দিয়েছেন প্যালিসেফিক স্লিপের টোটকা। তখন ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেন রিয়াল মাদ্রিদে। বিশ্বের সবচেয়ে নামী ক্লাবের আমন্ত্রণে এসেছিলেন খেলোয়াড়দের ড্রেসিং রুমে। সেখানে প্যালিফেসিক স্লিপ সম্পর্কে প্রথম পরিচিত হন রোনালদো। পুরো কনসেপ্টটা তার এত ভালো লেগেছিল যে পরে CR7 পরিণত হয় নিক লিটলহ্যালসের সবচেয়ে ভিআইপি ক্লায়েন্টে। সাধারণ মানুষের মতো টানা 8 ঘন্টা না ঘুমিয়ে 1.5 ঘন্টা করে মোট 5 বার আলাদা আলাদা সেশনে ঘুমান রোনালদো।
ঘুম বিশেষজ্ঞদের মতে আলাদা আলাদা সেশনে ঘুমানোটা খেলোয়াড়দের ক্লান্তি ঝরার ক্ষেত্রে দারুণ কার্যকর। কিন্তু কিভাবে সেই রুটিনটা অনুসরণ করেন CR7? তার দিন শুরু হয় সকাল 6টার আগে। উঠার পর 6টা থেকে টানা 2 ঘন্টা জিম, এরপর দিনের প্রথম 1.5 ঘন্টার ঘুম। সকাল 9:30টায় নাস্তা, 10:30টা থেকে আবার 2 ঘন্টার জিম, বেলা 12:30টায় দ্বিতীয়বার 1.5 ঘন্টা ঘুমের সেশন। দুপুর 2টায় খাবার খাওয়ার পর আবার 3টায় চলে যান তৃতীয়বার 1.5 ঘন্টার ঘুম দিতে। বিকেল 4:30টায় আরেক দফায় লাঞ্চ, সন্ধ্যা 7টায় রাতের খাবার, এরপর পরিবার আর বন্ধুদের সাথে সময় কাটানো। রাত 10টা থেকে 1.5 ঘন্টা সাঁতার, এরপর রাত 11টা থেকে 12:30টা অবধি চলে রোনালদোর চতুর্থ ঘুমের সেশন। 12:30টা থেকে রাত 3:30টা অবধি কাটান ব্যক্তিগত সময়। একান্ত সেই মুহূর্তগুলোকে ইন্টারভিউতে বলেছেন মি টাইম। রাত 3:30টার পর ঘুমের 5 নম্বর ও শেষ সেশনটা শুরু হয়, এরপর আবার উঠে পড়ে সকাল 6টা থেকে জিম। এভাবে দিনে 7 থেকে 8 ঘন্টা 5 দফায় ঘুমিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সারসংক্ষেপ করলে দেখা যাচ্ছে 5 বার শুধু ঘুমানি না, দিনে 6 বার খান রোনালদো। বিজ্ঞানীরা বলছেন এই পদ্ধতি শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে দুর্দান্ত। লোকে বলে মেহনতি সমাধান, আসলে বোধহয় তা নয়। মেহনত কিভাবে করবেন সেই বুদ্ধিটা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কোনো সেক্টরে। ক্রিশ্চিয়ানোর দিনে 5 বার ঘুমানোর পদ্ধতিটাই হয়তো তারই টুকরো ছবি। প্রিয় দর্শক, বিডি আর্কাইভের স্পোর্টস স্প্ল্যাশের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই।